শুধুমাত্র ধূমপান করার জন্য বয়স, লিঙ্গ, এজ, সেক্স নির্বিশেষে ক্যান্সারের রিস্ক যে কোনো পার্টে, মেনলি লাং ক্যান্সারের রিস্ক নন স্মোকারের থেকে 20 গুণ বাড়ে। ধূমপানের সাথে অ্যাস্তমা বা হাঁপানি বা চেস্টের কি সম্পর্ক? একটি সিগারেট, তার একটা ফিল্টার থাকে, আপনি সিগারেটটা স্মোক করা শুরু করেন, তো এই একটা পফ যখন আপনি নিলেন সিগারেটটাকে হোল্ড করে, এনি আইডিয়া যে একটা পফের জন্য আপনার শরীরে কত রকম কেমিক্যাল এন্ট্রি নিচ্ছে? আপনার সামনে দুটি জিনিস দিলাম, একটি হলো বিড়ি আর একটি হচ্ছে সিগারেট। আপনার মতে একটি বিড়ি আর একটি সিগারেটের মধ্যে কোনটা বেশি ক্ষতিকারক? সিগারেট হবে, কারণ সিগারেট বড় লেন্থে বড়। সিগারেটের লেন্থটা হয়তো একটি বিড়ির পশ্চিমবঙ্গে বা আমাদের এসব আশেপাশে এলাকায় যত লম্বাই যত দৈর্ঘ্যই হোক না কেন তার থেকে লেন্থ বেশি, ফলে আপনি মনে করবেন যে ওটাতে তামাকের পরিমাণটা বেশি বেশি। যারা স্মোক করে না, কিন্তু আমার বন্ধু আমার বান্ধবী আমার স্মোক করে, আমি পাশে থাকছি, আমার কি এফেক্ট হতে পারে? প্যাসিভ স্মোকিং আরও ক্ষতিকারক। কেন? যিনি সিগারেট খাচ্ছেন তার ফিল্টার আছে, কিছুটা কেমিক্যাল প্রিভেন্ট করা হলো। প্যাসিভ স্মোকিংয়ে তার কি ফিল্টার আছে? কিছুই নেই। একটা বয়স বা একটা অ্যাডাল্ট মানুষ হওয়ার পরে তার হাঁপানিরও হতে পারে, বাট অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও দেখা যায়। মানে এই কারণটা কেন স্যার? একটি ঘরে যদি বয়স্করা যদি ধূমপান করেন, সেই ঘরেই হয়তো বাচ্চা পড়াশুনো করছে, তো এটাতে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ক্ষতিকারক কেমিক্যালসগুলো আপনার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, রেসপিরেশনের মাধ্যমে আপনার বিভিন্ন বডি পার্টসে, স্পেশালি লাংসে তো প্রবেশ করছেই। এবং এই প্যাসিভ স্মোকিংয়ের ক্ষতিকারক প্রভাবের ফল বাচ্চাদের শ্বাসকষ্ট। বর্তমান পৃথিবীর পপুলেশনের রেসপেক্টে প্রত্যেকটি মানুষের জন্য পড়ে রয়েছে 422টি গাছ। দেশভিত্তিক আলোচনায় একটু যদি আসা যায়, হাইয়েস্ট কানাডা, পার পার্সন ওদের কতগুলি গাছ আছে? 10,200। ইউএসএ রেশিও 700। চায়না 130। ভারতে 2 বছর যদি আগে যাই আমরা, মানে পিছনে যাই, তো সেই ক্ষেত্রে কোভিডে একটা বড় এফেক্ট ছিল। কোভিডে ভ্যাকসিন নেওয়া হয়েছিল, আমরা রিকভারি করেছিল অনেকে। এর প্রভাবে আমাদের চেস্টের কোনো ক্ষতি হতে পারে? কোভিডের ইম্প্যাক্ট এত অল্প সময় বোঝানো খুব কষ্টকর ব্যাপার। তাও খুব সংক্ষেপে বলতে গেলে এটাকে 3টি ভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে নমস্কার, বংমন্ত্র ইউটিউব চ্যানেলে আবার সকলকে স্বাগত। বেসিক্যালি আজকে যে পডকাস্টটা বা যে আমাদের আড্ডাটা শুরু হতে চলেছে, বা যাকে নিয়ে আজকে পুরো পডকাস্টটা আমাদের থাকবে, সে আমাদের পুরনো গেস্ট। তাই তার পরিচয় বা তার সম্পর্কে কিছু আমি নিজে বলবো না, স্যারের মুখেই শুনবো। মানে আজকের পডকাস্টের শুরুটা স্যারই করবে। তো স্যার, আপনার মুখেই আমাদের পডকাস্টকে শুরু হোক, আপনার পরিচয় দিয়ে। ধন্যবাদ। আমি ডক্টর অজয় আগরওয়ালা, কনসালট্যান্ট পালমোনোলজিস্ট। প্রথমে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনাদের অতিথি হিসেবে আজকে পুনরায় নিমন্ত্রণ জানানোর জন্য। আগের বারের ন্যায় এবারেও আশা করি আমরা সবাই এনজয় করব আমাদের এই পডকাস্ট অধ্যায়টি। ধন্যবাদ। একদম, মানে দ্বিতীয়বার ডাকার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমবার অনেক কিছু মিস করে গেছি, মানে আপনাকে একবারে সবটা মানে নিতে পারিনি আমরা। আপনি আপনার পরিচয় প্রথম বলেন পালমোলজিস্ট, রাইট, মানে বক্ষ বিশেষজ্ঞ, চেস্ট স্পেশালিস্ট। একদম। এর পুরো বিষয়টা যদি আরেকটু ডিটেলসে বলেন যে বক্ষ বিশেষজ্ঞ আমরা কেন বলি বা চেস্ট স্পেশালিস্ট কেন বলি, কেন? এটা আমাদের সবারই জানা আছে, এমবিবিএসের পরে বিভিন্ন রকম স্পেশালাইজেশন করা হয়। তো এমবিবিএসের পরে যারা রেসপিরেটরি সিস্টেম বা চেস্ট রিলেটেড বিষয়ে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেন, তো তাদের সাকসেসফুল ডিগ্রি অর্জনের পরে তাদেরকে চেস্ট স্পেশালিস্ট অর পালমোনোলজিস্ট অর রেসপিরেটরি স্পেশালিস্ট আখ্যাটি দেওয়া হয়। আচ্ছা, পালমোনোলজিস্ট স্ট্রিমে ইনভলভড ডাক্তাররা রেসপিরেটরি সিস্টেম এবং এই রেসপিরেটরি সিস্টেম জড়িত অন্যান্য রোগ সংক্রান্ত বিষয়ে তাদের মতামত এবং তাদের ট্রিটমেন্ট করে থাকেন রুগীদের। তো রেসপিরেটরি সিস্টেম ব্রডার সেন্সে আমরা দুটো ভাগেই ভাগ করে থাকি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের নাসারন্ধ্র, নস্ট্রিলস, এক্সটার্নাল নিয়ার্স থেকে শুরু করে তার পিছন দিকে প্যারানাসাল সাইনাসেস এবং তারপরে ফ্যারিংস, ল্যারিংস, এই অবধি। এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট তার পরবর্তী পার্ট মানে শ্বাসনালী, যেটাকে ট্র্যাকিয়া বলা হয়, এবং সেইটা
আরও ক্রমাগত নিচের দিকে নেমে দুধারে ভাগ হয়ে ব্রঙ্কাস, এবং সেটি আমাদের শরীরের দুটি ফুসফুস। তো এই অবধি তাদের বিস্তৃতি, এবং বাইরে থেকে ভেতরের দিকে দেখতে গেলে আমাদের চামড়া এবং তারপরে রেসপিরেটরি মাসলসের পরেই আসে বক্ষ খাঁজা বা বক্ষ পিঞ্জর, রিব কেজ। 12 জোড়া রিবস আমাদের শরীরের সামনের দিকে স্টার্নাম বলে একটি হাড়ের সাথে বুকের ঠিক মাঝামাঝি তারা যুক্ত থাকে, এবং পিছন দিকে তারা ভার্টিব্রাল কলামের সাথে জড়িত থাকে। রিব কেজের গায়ে আমাদের একটি পর্দা লেগে থাকে, যে পর্দাটি রিব কেজকে আবৃত করার পর আরেকটি ভাঁজ নিয়ে দুই দিকে ফুসফুস অর্থাৎ লাংস এটার গায়ে চেপে বসে থাকে। ফলে সিঙ্গেল পর্দা তার একটি লেয়ার লেগে থাকে বক্ষ খাঁচার ভেতরের পার্টে, এবং সেটারই আরেকটি পার্ট ফুসফুসকে কভার করে থাকে। বেসিক্যালি একটি পর্দা দ্বিস্তরীয়। ফুসফুস আপনারা সবাই জানেন, এবং এই ফুসফুসের দুটি ফুসফুসের মাঝে থাকে আমাদের হার্ট। অন্যান্য আনুষঙ্গিক বিষয় বলতে গেলে এইগুলো ছাড়াও, এবং হার্টও একটি পর্দা দ্বারা আবৃত থাকে যাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এগুলো ছাড়াও কিছু থাকে আমাদের লিম্ফ নোডস, মিডিয়াস্টিনাম একটি স্ট্রাকচার, সেখানে কিছু লিম্ফ নোডস থাকে, সেটাও বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে তারও চেঞ্জেস হয়। ফুসফুসের গঠনের মধ্যে সংক্ষেপে বলতে গেলে যে শ্বাসনালী কথা বললাম ট্র্যাকিয়া, এটা টোটাল ফুসফুসের মধ্যে 23টি ডিভিশনে এটি বিভক্ত হয়। ওপরের যেটা মেন শ্বাসনালী সেটার ইন্টারনাল ডায়ামিটার, এবং সেটাই সব থেকে বড়, যেটা আমরা শ্বসন প্রক্রিয়ায় হাওয়াটা পুরো ওইটা দিয়ে প্রবেশ করে। তারপরে গিয়ে ওটা রেসপেক্টিভ সাইডসে, যেমন ডান দিকে লাংসে রাইট ব্রঙ্কাস, লেফট সাইডের লাংয়ে লেফট ব্রঙ্কাস। তো একটি পাইপ থেকে দুটি পাইপ, এবং এই দুটি পাইপ আরও বিভক্ত হয়ে বিভিন্ন জেনারেশনসে যায়। আলটিমেটলি 23টা জেনারেশন। আপনারা সবাই শুনে থাকবেন রেসপিরেটরি ইউনিট বলা হয় অ্যালভিওলাইকে। অতএব এইটি হচ্ছে সব থেকে ক্ষুদ্র এবং সব থেকে প্রয়োজনীয় শ্বসনতন্ত্রের একটা পার্ট, সেজন্যই একে বলা হয় রেসপিরেটরি ইউনিট। তো অবাক হবেন যে একটা সাধারণ স্বাভাবিক পরিণত প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এর সংখ্যাটি, দুটি লাংস মিলিয়ে এটা টোটাল সংখ্যা থাকে অ্যাপ্রক্সিমেটলি 60 to 80 crores, 600 থেকে 800 মিলিয়ন। এবং তথ্য বলে যদি এই জিনিসগুলোকে পুরো আমরা কোনো মানুষের শরীর থেকে, প্রাপ্তবয়স্ক তার শরীর থেকে বের করে যদি আমরা এটাকে সাজাতে পারি, তো ইট লুকস লাইক আর নর্মাল লন টেনিস কোর্ট। এই পুরো জিনিসটা আমাদের শরীরের মধ্যে রয়ে গেছে। মানে বক্ষর এত বড় পার্ট। আপনি বক্ষর বিশ্লেষণ বা আমাদের চেস্টের বিশ্লেষণ করতে গিয়ে আপনি বললেন হাঁপানি, মানে লাংসের কথা বললেন, ফুসফুসের কথা বললেন। বেসিক্যালি এ দিয়ে অনেক রোগ আমরা শুনে থাকি। বেসিক্যালি ফুসফুসের রোগ নিয়ে আমরা শুরু করলে ধূমপান সবার আগে আসে, যে ধূমপান বা এর সাথে আরও অনেক আনুষঙ্গিক, যেটা আমরা ধীরে ধীরে কথাগুলো আলোচনা করব। বাট আপনি একটু যদি ক্লিয়ার করে দেন যে হাঁপানি রোগটা কী, মানে বেসিক্যালি ফুসফুস করতে গেলে হাঁপানি রোগের একটা বড় নাম সবার আগে আসে, যেটা আমাদের মানুষ, সাধারণ মানুষ সবাই জানে হাঁপানি রোগ হয়েছে, বা অ্যাস্তমায় আসতে আমরা পড়ে, বাট হাঁপানিটা মেইন ফোকাস থাকে বা আমরা সচরাচর শুনে থাকি। এই জিনিসটা কি? রাইট। হাঁপানি বিষয়টাতে এটাকে শ্বাসকষ্ট সমর্থক হিসেবে ব্যবহার করা হলেও বাংলা অভিধানগত দিক থেকে দেখতে গেলে হাঁপানি শব্দটিকে মেনলি অ্যাস্থমা এই টার্মটার সঙ্গেই রিলেট করা হয়ে থাকে। তো অ্যাস্থমা, হাঁপানি, শ্বাসকষ্ট এটা হলো। তো শ্বাসকষ্টের আরও অনেকগুলো রোগের জন্য হয়ে থাকতে পারে। হাঁপানি বা অ্যাস্থমাটাকে আমরা যদি একটা নাটশেলে সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, তো এটা একটি ভিন্নধর্মী শ্বাস ফুসফুসের রোগ, যেটাতে মানুষ, যে কোনো বয়সে মানুষ, মেনলি ক্রমাগত কাশির সাথে কফ বেরোনো, বুকে একটা চাপ ভাব, এবং কখনো কখনো খুব বাড়াবাড়ি অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নিজে সাঁই আওয়াজ শুনতে পাওয়া। তো এই রোগটি প্রথমেই ভিন্নধর্মী বলার কারণ হচ্ছে সংজ্ঞাগত দিক থেকে দেখতে গেলে এটা একটা হেটারোজেনাস ডিজিজ। আচ্ছা। আর একটু সহজভাবে বলতে গেলে প্রত্যেকটি
একটি অ্যাস্থমা পেশেন্টের রোগের ভোগান্তি, রোগ হওয়ার কারণ, রোগের লক্ষণ এবং তাদের রোগটাকে নিয়ে লাইফে এগিয়ে যাওয়া, ট্রিটমেন্ট নিয়ে বা ট্রিটমেন্ট না নিয়ে এক একটা রোগীর এক একটা কথা বলে। সো এই জন্য প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম ভেদ। একদম। অ্যাকচুয়ালি হাঁপানির কথা যদি হয় বা আমরা অ্যাস্থমার কথা বলি, আমাদের গ্রামগঞ্জে অনেক রকম মিথ থাকে যে অনেকে তাবিজ অনেক কিছু পড়ে। তো অ্যাকচুয়ালি কি সেগুলো কোনো কাজ করে নাকি যা করতে হবে মেডিকেল টার্মেই করতে হবে? না, এগুলো খানিকটা সুপারস্টিশনস থাকে, তো এই বিষয়ে আমার কোনো মন্তব্য করার কোনো দরকার নেই। আমি তথ্য নির্ভর ব্যক্তি, তো আমি এখানে আমার ডাক্তারি পরিভাষায় যেরকম যা জ্ঞান লাভ করেছি আমি সেই হিসেবে মানুষকে বা রুগীকে যারা আমাদের কাছে পরামর্শ নিতে আসেন তাদের আমরা সেইভাবে চিকিৎসা করার চেষ্টা করি। এটাতে খুব অল্প বয়সী বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষও ভুগতে পারেন। অনেক ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি যে এটাতে ভুগছেন এটার ব্যাপারে তাদের ধারণাটা খুব কম থাকে। আচ্ছা, শ্বাসকষ্ট হলো সে একটা ভাবতে পারে যে না এটা আমার বয়স বাড়ার জন্য, ছোটদের শ্বাসকষ্ট হলো তারা এটা ভাবতে পারেন যে না এই ঠান্ডা লাগার জন্য, এই অ্যালার্জি বা ঠান্ডা লাগার জন্য হয়। কিন্তু কখন এই রোগটি সঠিক পরামর্শ না নেওয়ার জন্য অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবে তখন কিন্তু আপনাকে একটু অন্যরকম চিকিৎসা নির্ভরশীল হতে হবে। মেজরিটি পেশেন্টসে পৃথিবীতে যতগুলি আছে, দুর্ভাগ্যক্রমে বর্তমানে পৃথিবীতে অ্যাসমা রোগীর সংখ্যা কাছাকাছি মোটামুটি 26 কোটি। এবং এই 26 কোটি মানুষের মধ্যে মানুষের রোগী ট্রিটমেন্টের সময় যেন খরচা হয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবং আমাদের বিভিন্ন সংস্থার যে ডাটা সেই হিসেবে দেখা যায় যখন এটার হঠাৎ বাড়াবাড়ি হয়, যেটাকে ডাক্তারি পরিভাষায় অ্যাকিউট এক্সাজারবেশন বলা হয় বা আমরা কি এমার্জেন্সি বলতে পারি, এমার্জেন্সি, তো সেইটাতে তার চিকিৎসার খরচ তাকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে সেই বার্ডেনটা গোটা পৃথিবীতেই বিভিন্ন দেশে অনেকটা বেশি। সেই জন্য অ্যাসমা রোগীদের ক্ষেত্রে পরিভাষাতেই বলা হয় ট্রাই টু কন্ট্রোল ইট সো দ্যাট এর এমার্জেন্সিটা অ্যাভয়েড করা যায়, কারণ সেইটাতে ব্যয়টা অনেকটা বেশি। তো এটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন রেমেডি থাকে, আমরা পেশেন্টদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। এবার আপনি যে কথাটা বললেন যে অ্যাস্থমা রোগী বা ট্রিটমেন্ট যে প্রসঙ্গটা বললেন, এবার আমরা বক্ষ বা চেস্টের রোগের ক্ষেত্রে বা হাঁপানির ক্ষেত্রে যে রোগগুলো বা আসে সেটা হচ্ছে ধূমপান একটা বড় কারণ থাকে। আমরা সেটাকে যাচ্ছি পরে, বাট তার আগে আমার একটা ছোট্ট পার্সোনালি প্রশ্ন, সেটা হচ্ছে একটা বয়স বা একটা অ্যাডাল্ট মানুষ হওয়ার পরে তার হাঁপানিরও হতে পারে, বাট অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও দেখা যায়, জাস্ট 5-7 বছরের বাচ্চাদেরও দেখা যায়। আমার পরিচিত কয়েকজন আছে যাদের বাচ্চাদেরই ছোট থেকে হাঁপানি বা তারা ইনহেলার নিচ্ছে, রাইট। মানে এই কারণটা কেন স্যার? কারণটা প্রথমেই যেটা বলেছিলাম অ্যাস্থমার সংজ্ঞাগত ব্যাপারে যে এটা ভিন্নধর্মী এবং এটা ওয়াইড রেঞ্জ অফ পপুলেশনকে বয়সজনিত কারণে এটা প্রভাব ফেলে। আচ্ছা, বাচ্চাদের হাঁপানি অ্যাস্থমা জন্য হতে পারে ঠিকই, অ্যাস্থমা ছাড়াও আরও অন্যান্য কারণের জন্য হতে পারে। মেন ক্রাক্সটা কোথায়, এই বাচ্চাটিকে অ্যাস্থমাজনিত চিকিৎসা প্রয়োজন কিনা তার আগে যেটা দরকার সঠিকভাবে অ্যাস্থমাকে ডায়াগনোসিস করা। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন যে অ্যাস্থমা ডায়াগনোসিসটা কোন টেস্টের মাধ্যমে করব, পরিষ্কার করে জেনে রাখুন সঠিক কোনো টেস্ট এটার জন্য হয় না। অ্যাস্থমা ডায়াগনোসিসটা থাকে পিওরলি ক্লিনিক্যাল। আপনাকে ডাক্তারবাবু ক্লিনিক্যাল নলেজের ওপর, তার অ্যাসেসমেন্টের ওপর নির্ভর করতে হবে। তিনি এইটা তার ক্লিনিক্যাল ডায়াগনোসিসকে এস্টাবলিশ করার জন্য কিছু কিছু টেস্টের সাহায্য নিতে পারেন, বাট দ্যাট ইজ নট এক্সক্লুসিভ। আচ্ছা, মানে আপনার কথা অ্যাসমা ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা, আপনার কথা অনুসারে মানে আমরা যেমন রক্তে নানা রকম টেস্ট করি, ব্লাড টেস্ট করি, অনেক সময় কোলেস্ট্রল টেস্ট করি, সুগার টেস্ট করি, এর আলাদা টেস্ট করে আমরা বুঝতে পারি আমাদের শরীরে কতটা কি ওষুধ, কতটা কি ডোজ লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাস্থমাকে ট্র্যাকই করতে পারবো না। নো, ইউ ক্যান ট্র্যাক, ইউ কান্ট এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। আচ্ছা, আপনাকে ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি করতে হবে। অ্যাস্থমা রুগী আপনি ক্লিনিক্যালি যখন ডায়াগনোসিস করে নিলেন, তার সঠিকভাবে তথ্য মানে হিস্ট্রি নিয়ে এক্সামিন করে প্রেসিপিটেটিং ফ্যাক্টরের খোঁজ নিয়ে, কারণ এটা ফ্যামিলি হিস্ট্রিতে খুব কমন, সিজনাল ভেরিয়েশন খুব কমন। তার মানেটা হচ্ছে বাচ্চার বাহ্যিক পরিবেশের যখন আমূল পরিবর্তন হয়, শীতের শুরু, বর্ষার শুরু, যখন ইন্টারনাল এনভায়রনমেন্ট তার হোম এনভায়রনমেন্টের টেম্পারেচারের সঙ্গে এক্সটার্নাল এনভায়রনমেন্টের টেম্পারেচারের ডিফারেন্স থাকে এবং সে এই রকম পরিবেশ চেঞ্জে নিজেকে মানিয়ে নিতে একটু অন্যান্য বাচ্চাদের থেকে পিছিয়ে থাকে।
তো এই সব ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনি অ্যাস্থমা যদি নিজে ক্লিনিক্যালি কনফিডেন্ট হন যে এটা অ্যাস্থমা, ইউ শুড স্টার্ট দ্য ট্রিটমেন্ট, নট ওয়েটিং ফর এনি টেস্ট। আমরা সচরাচর অ্যাস্থমা ডায়াগনোসিসের জন্য ওয়েট করি না, কোনো টেস্টের উপর অতটা নির্ভরশীল হই না। পেশেন্টকে স্টেবল করার পর আমরা কিছু টেস্ট করে আরও যখন আমাদের মনোভাব দৃঢ় হয় তখন আমরা পেশেন্টকে সঠিকভাবে তথ্য প্রদান করে আরও সঠিক ট্রিটমেন্ট প্রোটোকলে নিয়ে আসি। তো এই অ্যাস্থমা আপনি বাচ্চাদের বিষয়ে যেহেতু জানতে চাইলেন, বাচ্চাদের বিষয়ে ট্রিগারিং ফ্যাক্টর সবথেকে ইম্পর্টেন্ট থাকে, তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টাল ফ্যাক্টরের দিকে আমাদের নজর রাখতে হয়। তো তাদের নিউট্রিশনাল এবং তাদের ওয়েট, হাইট, ডেভেলপমেন্ট এবং টেন্ডেন্সি টু ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালার্জেন অর ইরিট্যান্টস। এই দুটো টার্ম বলার কারণ হচ্ছে দুটো সমার্থক নয়। ইরিট্যান্ট মানে হচ্ছে একটি উগ্র গন্ধ, তার পছন্দ হয় না, ভালো লাগে না, দ্যাটস ইট। সেটা কোনো গাছের গন্ধ হতে পারে, ছাতিম গাছের গন্ধ হতে পারে, কোনো উগ্র ডিওড্রেন্ট হতে পারে। অ্যালার্জেন হচ্ছে এমন একটি জিনিস যেটা আপনার শরীরে প্রবেশ করার পর স্পেসিফিক কিছু লক্ষণ দেখা দেবে, আপনার ইমিউনোলজিক্যাল সিস্টেম সেটার সঙ্গে রিয়্যাক্ট করবে। আচ্ছা, তার কিছু লক্ষণ আপনি স্কিনে হলো, অন্য কোনোভাবে হলো, চেস্টে হলো, আপনি এই জিনিসটা করার আগে আপনার ঠিকঠাক ছিল, হঠাৎ করে এমন একটা নতুন পরিবেশে আপনি সম্মুখীন হলেন যেখানে আপনার তারপরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, ওই একই পরিবেশে আপনার সাথে মানে যে অ্যাকচুয়ালি রুগী হচ্ছে বা রুগী আছে তার সাথে অন্যান্য লোকেরা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে না, ফলে সে হচ্ছে ওই পরিবেশে ঢোকাতে। হঠাৎ করে খুব চিল্ড এনভায়রনমেন্ট, হঠাৎ করে সমতল থেকে আপনি যখন অধিক উচ্চতায় কোনো হিল এরিয়াতে গেলেন, হঠাৎ করে নতুন কোনো জিনিসের সংস্পর্শে এলেন, ইভেন সামান্য পিনাট, আমরা যে বাদাম বলি, সেটাও একটা পোটেন্ট অ্যালার্জেন, সেটাও অ্যাস্থমা অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে। সো পৃথিবীতে দেয়ার আর লট অফ অ্যালার্জেন্স আর এইরকম জিনিস যারা একটা অ্যাস্থমা পেশেন্ট যে সুস্থ আছে তার রোগটাকে এক্সপোজার হলে বাড়িয়ে দিতে পারে। তো সঠিকভাবে এটা ডায়াগনোসিস করা, খুব আর্লি এজে তাকে কন্ট্রোল করে খুব ভালো লাইফস্টাইল গিফট করা যায় আমাদের অ্যাস্থমা পেশেন্টসদের। এবং ধূমপান অ্যাস্থমার একটা ট্রিগারিং ফ্যাক্টর অবশ্যই, সেটার জন্য আরও ইন্টারনাল কিছু ফ্যাক্টর থাকে, সেটা ধূমপানজনিত শ্বাসকষ্টের বিষয়ে আমরা আরও ডিটেলসে একটু বলবো। অবশ্যই আমরা সেটা জানবো। তার আগে জাস্ট আমরা একটা জিনিস জানা, যেহেতু আমরা বাচ্চা নিয়ে কথা বলছিলাম, আচ্ছা অ্যাস্থমা বা হ্যাপানি এটা কি জিনগত এফেক্ট করে, মানে বংশ টু সাম এক্সটেন্ট? কারণটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিজ্ঞানীরা এখন ম্যাক্রো এবং মাইক্রো মলিকিউলার লেভেলের বিভিন্ন রোগের অ্যানালিসিস এবং রিসার্চ করতে অভ্যস্ত। এর ফল পেতে আমাদেরকে অনেক ওয়েট করতে হয়, এবং এটার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইন দ্য কামিং ফিউচার ডেজ আমরা এই রোগগুলোর প্রপার জিনগত এবং প্রপার টার্গেট বেসড আমরা থেরাপি করতে পারবো। যেমন আজকের দিনে যেরকমভাবে কিছু কিছু ক্যান্সারের আমরা রিসেপ্টার বা যে পার্টিকুলার জেনেটিক ডিফেক্টটা রেসপন্সিবল তাদের চিকিৎসা আমরা করতে পারি, যেমন ডায়াগনস্টিক টেস্টটাও ব্যয়বহুল, চিকিৎসাটাও টু দ্য পয়েন্ট, একটাই টার্গেট, মানুষকে কতটা ভালো রেখে তার আয়ু এবং তাকে ভালো লাইফস্টাইল গিফট করা যায়। তো এটার ব্যাপারে রিসার্চ অনন্তকাল ধরে চলছে এবং আগামীকালও এবং আগামী প্রজন্মেও এটা চালাবে, এবং আমরা খুব ভালো ভালো তাদের সুদূরপ্রসারী এবং খুব ভালো ফলপ্রসূ রেজাল্ট আমরা পাচ্ছি। এবং সেটা যেভাবে যেভাবে আমাদের সমাজে সেটা পরবর্তীকালে আলটিমেটলি ওষুধ রূপে আমাদের সামনে আসবে, আমরা আমাদের ভালো মানুষজনকে অবশ্যই দিতে পারব। আচ্ছা, আমি জাস্ট একটা ফানি প্রশ্ন করছি। আমাদের পডকাস্ট শুরুর আগে যে আমরা পিছনে আলোচনা করছিলাম যে বিয়ের আগে এখন অনেক কিছু হয়, মানে টেস্ট করতে হয়, যে টেস্ট করতে রক্তের টেস্ট বা নানা রকম, যে প্রিভিয়াস কোনো রোগ আছে কি না, যার ফলে ভবিষ্যতে তারা সেফ থাকবে কি না। তো হাঁপান ক্ষেত্রে কি সেরকম কোনো মানে টেস্ট করা উচিত, মানে বিয়ের আগে যে করে নিয়ে অ্যাটলিস্ট সেফ থাকে, এরকম কিছু বিষয়? না, যদি যে কোনো পার্টনারের যদি কোনো রকম কোনো রোগের কোনো লক্ষণ যদি জানতে পারা যায় তাহলে সতর্ক হওয়া যেতে পারে। বাট দুটো তিনটে জেনেটিক ডিজিজ আছে যেটা বংশানুক্রমিকভাবে ট্রান্সমিট হয় এবং সেটার বিভিন্ন রকম লক্ষণ থাকে, যেমন অ্যাস্থমা একটা থাকতে পারে, বাট এটা কখনোই ম্যারেজের পথে বাধা সৃষ্টির কারণ নয়। নো। যেমন হচ্ছে যে
মা যদি অ্যাস্থমাতে ভোগেন বা বাবা যদি ভোগেন, তাদের বাচ্চার রিস্ক থাকে, কিন্তু তার মানে এই নয় যে তাদের সন্তানরা অ্যাস্থমাতে ভুগবেনি। আচ্ছা। দেখা গেল তাদের নাতি নাতনিরা, অতএব একটা প্রজন্মের গ্যাপ থাকতেই পারে। তো এটা সেইভাবে এটাকে ব্যাখ্যা দেওয়া যায় না। তবে এটা ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে তাহলে রোগটা হওয়ার চান্স থাকে, বাট হবেই এটা এইভাবে বলাটা ঠিক নয়। একদম খুব সুন্দরভাবে বিষয়টা আমরা আলোচনা করলাম বা হলো। যেহেতু এবার আমি যেহেতু মানে বুকের বা চেস্টে নিয়ে আমরা কথা বলছি, একটা বড় এফেক্ট বা বড় বিষয় থাকে, সেটা হচ্ছে ধূমপান। রাইট, সব থেকে বড় যে ধূমপান করলে চেস্টের নানা রকম রোগ হয়। এর বিষয়টা যদি বলেন যে ধূমপানের সাথে অ্যাস্থমা বা হাঁপানি বা চেস্টের কি কি সম্পর্ক বা কেন হয়, এই যদি পুরো বিষয়টা একটু ডিটেলসে বলে। তো ধূমপান তো সেইভাবে দেখতে গেলে একটা বড় পার্ট। তো প্রথমে ভয় না দেখিয়ে যেটা তথ্য দেওয়া যেতে পারে, তো ধূমপানের টোব্যাকো প্রোডাক্টস বিভিন্নভাবে মানুষ সেবন করে থাকে, পুরুষ মহিলা নির্বিশেষে, বয়স নির্বিশেষে। তো সংক্ষেপে যদি আলোচনা করা যায়, একটি সিগারেট, তার একটা ফিল্টার থাকে। তো একটা সিগারেটে অগ্নিসংযোগ করার পরে, লাইট দেওয়ার পরে আপনি সিগারেটটা স্মোক করা শুরু করেন। তো এটাকে বলা হয় পফ নেওয়া। পফ নেওয়া, ঠিক। আচ্ছা। তো এই একটা পফ যখন আপনি নিলেন, সিগারেটটাকে হোল্ড করে আপনি আপনার দুটো ঠোঁটের মাঝখানে নিয়ে, তো একটা পফ যখন নিলেন, কোনো আইডিয়া যে এই একটা সিঙ্গেল পাফে আপনার শরীরে কত টাইপের কেমিক্যাল প্রবেশ করলো আপনার বডিতে? মেনলি ওটা আপনি ইনহেল করছেন, তো সেটা ইনহেল করার পরে শুধু যে মুখের ভেতরে আর লাংসের ভেতরেই সীমাবদ্ধ থাকে তা নয়, এর ছড়িয়ে পড়ার টেন্ডেন্সিটা সুদূর প্রসারী, গোটা শরীরের ম্যাক্সিমাম পার্টসে এটা ক্ষতি করতে পারে। তো এনি আইডিয়া যে একটা পফের জন্য আপনার শরীরে কত রকম কেমিক্যাল এন্ট্রি নিচ্ছে? স্যার মোটামুটি আনুমানিক একটা কিছু একটা গেস আইডিয়া নেই, মানে আমি এই টপিকটা আমার কাছে পুরোটাই নতুন। অ্যাকচুয়ালি বলতে গেলে 7,200। 7,200 মানে রকম টাইপ অফ। এর পরের ইনফরমেশনটা আরও শকিং। এতগুলো কেমিক্যালের মধ্যে কতগুলো কেমিক্যাল কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক শব্দের মানে হচ্ছে কতগুলো কেমিক্যাল যে কোনো পার্টসে ক্যান্সার রোগ তৈরি করার ক্ষমতা রাখে, যে জন্য এখন এতটাই প্রচার করা হয় ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি কর্কট রোগের জন্য দায়ী হতে পারে। তো এই 7,200টার মধ্যে কতগুলো কার্সিনোজেনিক হতে পারে? এনি আইডিয়া? 50%। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, 70টি মতো। ও মানে 7,000 70টি ক্যান্সার। তো একটা কার্সিনোজেনিক প্রোডাক্ট প্রবেশ করলেই তো ক্যান্সার করতে পারে, 70টা ঢুকছে, তো আপনি কত গুণ ক্যান্সার। শুধুমাত্র ধূমপান করার জন্য বয়স, লিঙ্গ, এজ, সেক্স নির্বিশেষে ক্যান্সারের রিস্ক যে কোনো পার্টে, মেনলি লাং ক্যান্সারের রিস্ক অধূমপায়ী মানে নন স্মোকারের থেকে 20 গুণ বাড়ে। 20 গুণ। মানে আমি স্মোক করি না, যারা স্মোক করে আমার থেকে 20 গুণ এগিয়ে আছে, টাইমস রিস্কে আছে, এগিয়ে আছে তারা। বর্তমান বিশ্বের পরিসংখ্যানে যদি দেখা যায়, যারা ধূমপান করছে তাদের ক্ষতিকারক প্রভাব তো হবেই। আরও বিস্ময়কর বিষয়, যারা ধূমপান কোনোদিন করেননি তারাও বিভিন্ন রকম শ্বাসকষ্ট বা এরকম পলিউটেন্টসের জন্য রোগাক্রান্ত হচ্ছেন। তাদের কষ্টের এবং তাদের পপুলেশনটা, এরকম অ্যাফেক্টেড পেশেন্টদের পপুলেশনও ক্রমাগত বর্ধমান, প্রচণ্ড হারে বাড়ছে। সেটা আরও একটু পরে আমরা আলোচনা করব। তো এটা তো গেল একটু ভয়ানক তথ্য। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে, যখন আপনি পফ নিচ্ছেন, সিগারেট স্মোক করছেন, সেই ক্ষতিকারক কেমিক্যালসগুলো প্রবেশ করলো। প্রবেশ করার পর ডিপেন্ড করে তারা কতটা ক্ষতিকারক কোন কোন ফ্যাক্টরসের ওপরে। নাম্বার 1, অবশ্যই কোন এজে আপনি শুরু করছেন। যেমন আপনার যদি ইন্টারনাল স্ট্রাকচারসগুলো ডেভেলপ না হয়ে থাকে, তখন যদি আপনি স্মোক শুরু করেন, অবশ্যই অত্যন্ত অল্প বয়সে, তাহলে যে অর্গানগুলো ডেভেলপ করেনি তার
সাথে যখন এই কেমিক্যালসগুলো সংস্পর্শে আসবে তার ক্ষতিটা বেশি হবে। এফেক্ট বেশি হবে। কত পরিমাণে করছেন, কত সময় ধরে করছেন, কি টাইপের আপনি ধূমপান করছেন, এখানে ইন্টারেস্টিং একটা তথ্য যেটা আমাদের বিশ্বাস। যেমন আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার সামনে দুটি জিনিস দিলাম আমাদের সমাজে খুব ইজিলি অ্যাভেলেবল, একটি হলো বিড়ি যেটাকে আমরা বলি BIDI, আর একটি হচ্ছে সিগারেট। কোম্পানির নাম আমি কিছু বলছি না। আপনার মতে একটি বিড়ি আর একটি সিগারেটের মধ্যে কোনটা বেশি ক্ষতিকারক? সিগারেট হবে। কারণ কেন? এটা বড় লেন্থে বন্ধ অনেকক্ষণ। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যেরকম পেশেন্টসদের দেখি বা আমার সংস্পর্শে যারা থাকেন তাদেরকে আমি জাস্ট একটা আমার নলেজ পারপাসে বা একটা রিসার্চ পারপাসেই বলতে পারেন আমি এই প্রশ্নটা করে থাকি। আচ্ছা, খুব কম সংখ্যক ব্যক্তি যারা এটাকে নিয়ে পড়াশুনো করেছেন তারা ধূমপাই, তাদের ছাড়া মেজরিটি ক্ষেত্রে আমি আপনি যে উত্তরটা দিলেন সেটাই পাই। প্রথম কারণ, ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সিগারেট দামি জিনিস। নাম্বার 2, সিগারেটের লেন্থটা হয়তো একটি বিড়ির পশ্চিমবঙ্গে বা আমাদের এসব আশেপাশে এলাকায় যত লম্বাই যত দৈর্ঘ্যেরই হোক না কেন তার থেকে সিগারেটের লেন্থ বেশি, ফলে আপনি মনে করবেন যে ওটাতে তামাকের পরিমাণটা বেশি এবং ওটা অনেকবার টানতে হয়, অ্যাটলিস্ট একটা বিড়ির থেকে বেশিক্ষণ চলে। সিগারেটে ফিল্টার বলে একটি জিনিস আছে। হ্যাঁ আছে। তো এর নাম ফিল্টার কেন? কারণটা হচ্ছে আপনি যে পফটা নিচ্ছেন কিছুটা হলেও এটা কিছুটা ক্ষতিকারক জিনিসকে আপনার শরীরে প্রবেশ করা থেকে আটকায়। দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড ফিল্টার। যেটা দীর্ঘদিন ব্যবহার করলে আমরা স্মোকার অনেকে যদি মিথ্যা কথা বলে আমরা কীভাবে ধরতে পারি, আমরা তাদের আঙুলের ইন্টারনাল সারফেসটা দেখি। কারণ আমাদেরকে অনেক রকম পেশেন্ট ডিল করতে হয়, বাবা মার সাথে এসছে, সে স্বীকার করতে চায় না, কিন্তু আমরা এক্সামিন করে বুঝতে পারছি যে কোথাও না কোথাও তার হয়তো স্মোকিং রিলেটেড এই প্রবলেমটা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা সাবধানে একটু একাকিত্বে জিজ্ঞেস করি, কারণ আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ডাক্তারের সাথে পেশেন্টের সৎ সম্পর্ক এবং সব কিছু যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন খোলাখুলি থাকা। তো তখন তাদের ওই বার্ডস বা ফিল্টারের জন্য তাদের ইয়েলোইশ ডিসকালারেশন, হলুদ ডিসকালারেশনও হয়ে থাকে যারা চেন স্মোকার বা দীর্ঘকালীন ধরে অনেক টাক করে খান এবং অনেকক্ষণ ধরে রাখেন। তো পুরনো প্রসঙ্গে ফিরে আসি, একটি বিড়ি ভার্সেস একটি সিগারেট, যত ভালো কোয়ালিটিরই সিগারেট হোক যত ভালো কোয়ালিটিরই বিড়ি হোক, একটি বিড়ি আপনার শরীরে কতটা ক্ষতি করে 3টি সিগারেট ধূমপানের সমান। হ্যাঁ, ইয়েস। তো তাহলে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আজকে সারাদিনে 3টে বিড়ি আর ও আমার বন্ধু 3টে সিগারেট খাচ্ছে, ও আমার থেকে বেশি ক্ষতি হচ্ছে। উল্টোটা, আপনি যে 3টে বিড়ি খাচ্ছেন বেসিক্যালি তার ক্ষতির পরিমাণটা আপনার বন্ধুর 3 গুণ, নট টি সিগারেট। তো এটা সায়েন্টিফিক তথ্য। তো এটা একটা মিথ। তো এটা একটা মিথ যে বিড়ি, যেটা আপনারা উত্তর দিলেন যে সিগারেট বেশি ক্ষতিকর, এটা মিথ। ফ্যাক্ট হচ্ছে একটি বিড়ি 3 গুণ বেশি ক্ষতিকর। তো এই তথ্যটা দিয়ে আমার আজকে শেয়ার করার কারণ হচ্ছে আমি যখন আমার কিছু পেশেন্টকে যারা মেনলি বিড়ি স্মোকার তাদেরকে যখন বোঝাই, তো তারা মেনে কথাটাকে ফলো করে আমার পরামর্শ মেনে তারা কিন্তু অনেকেই শুধু ভার্বাল কমিটমেন্টে, এবং তাদের যদি মনে হয় যে এরকম তথ্য তো ডাক্তারবাবু বা আর কেউ আগে কখনো দেননি, তো তারা ফলো করে তারা কিন্তু স্মোকিং কুইট করেন। তবে আমার এই তথ্য কোনোভাবেই বিড়ির অল্টারনেটিভ হিসেবে সিগারেট স্মোকিংকে কিন্তু প্রমোট করছে না। ক্ষতিকারক দুটোই, মাত্রার দিক থেকে আমি এটা বোঝাতে চাইলাম। এছাড়াও কিছু শুনে থাকবেন, বেশ কয়েক বছর ধরে আমাদের একটু ডেভেলপড কান্ট্রিতে সিগারেট বলে একটি জিনিসের খুব চল আছে, যেটা ইন্ডিয়া ব্যান্ড আছে, এই মুহূর্তে ব্যান্ড আছে, এবং ওটাও খুব কস্টলি, এবং ওটা হয়তো খানিকটা প্রমোট করাই হয়েছিল যে এই যে সিগারেট বা সিগার বা আরও অন্যান্য যে তামাক জাতীয় জিনিস, সেখান থেকে এটা হয়তো আপনার লাংসকে বা অন্যান্য বডি পার্টসকে কম ক্ষতি করবে। এটাও একটা মিথ। ক্ষতির পরিমাণ কম বেশি সেটা না বলেও এটার যে ক্ষতিকারক প্রভাব সেটাও খুবই মারাত্মক। এবং ভেপিং ইনডিউসড লাং ইঞ্জুরি, ভেপিং অ্যাসোসিয়েটেড চেস্ট ইঞ্জুরি, এটা খুবই খারাপ এবং এতে মেনলি প্রলুব্ধ হয় একটু হলেও কম বয়সী যুবক যুবতীরা। তো এটাকে কোনোভাবেই প্রমোট করা বা এটাকে কোনোভাবেই মেনে নেওয়া ঠিক নয়। আপনি এইমাত্র বললেন যে যারা স্মোক করে তাদের এফেক্ট হয়, যারা করে না তার থেকে 20% বেশি থাকে।
এই মতো যে তথ্যটা আপনি দিলেন ক্যান্সার রিস্ক। ক্যান্সার রিস্কের ক্ষেত্রে আমার আরেকটা বিষয় যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে যারা স্মোক করে না, কিন্তু আমার বন্ধু আমার বান্ধবী আমার স্মোক করে, আমি পাশে থাকছি, আমার কি এফেক্ট হতে পারে? মানে আপনি অ্যাকচুয়ালি প্যাসিভ স্মোকিংয়ের বিষয়টা বলতে একদম চাইছেন? একদম স্যার, একদম। অ্যাক্টিভ স্মোকিং হচ্ছে অ্যাক্টিভ স্মোকার যে নিজে কোনো রকম তামাক ঘটিত জিনিস সেবন করছে। প্যাসিভ স্মোকিং মানে আমি করছি না, আমার কিছু হবে না, এইটা অ্যাটিটিউডগত দিক থেকে একটু ওভার কনফিডেন্স দেয়। প্যাসিভ স্মোকিং বুঝতে গেলে এটাকে দুটোভাবে আরও ভাগ করা যায়। সেকেন্ড হ্যান্ড স্মোক, থার্ড হ্যান্ড স্মোক, দুটি রকম একটু বিশ্লেষণ করি। একদম। সেকেন্ড হ্যান্ড স্মোক মানে হচ্ছে আপনি স্মোক করছেন অ্যাক্টিভলি, আপনার ওইটুকুনি সময়ে আপনার আশেপাশে যারা আছে, যারা ধূমপান করছে না, করেও না, আপনি ধূমপান করার পরে যেটা আপনি এক্সহেল করছেন, আপনি যেটা ছাড়ছেন, সেটা ওই পার্টিকুলার টাইমে আপনার আশেপাশে থাকা লোকদের যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, কারণ এই বাতাসেই আপনি আপনার ধূমপানের ধোঁয়াটাকে এক্সহেল করছেন, ছাড়ছেন, আর ওরা এই বাতাসটাকেই নিচ্ছে, এইভাবে তো আলাদা করা সম্ভব নয়। ফলে সে ডিরেক্ট স্মোক না করেও আপনার স্মোকিংয়ের যে জিনিসটা আপনি এক্সহেল করছেন সেটা কিন্তু তার অগোচরে, তার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু তার এক্সটার্নাল নেয়ার্সের মাধ্যমে কিন্তু আলটিমেটলি তার রেসপিরেটরি সিস্টেমে পৌঁছচ্ছে। থার্ড হ্যান্ড স্মোক এটা কি? এই যে আপনি যিনি স্মোক করেন বা যারা স্মোকার, তারা যখন এক্সহেল করছে, এক্সহেল করার পরেই যে সেই জিনিসটা পৃথিবী থেকে বা বায়ুমণ্ডল থেকে চলে গেল তা নয়, এটা সাসপেন্ডেড থাকে এয়ারে অনেকটা সময়। একটা সময়ে সেটা বিভিন্ন সারফেসে, সমতলে, ফ্লোরে, ওয়ালসে, ক্লথ, ব্ল্যাঙ্কেট এবং আরও ঘরের আশেপাশে এবং ওই পার্টিকুলার পরিসরে যে জিনিসপত্র আছে সেখানে এটা থাকতে পারে এক্সটেন্ড ম্যাক্সিমাম 3 মান্থস। ফলে ওই যে ক্ষতিকারক জিনিসটি এইসব জায়গাতে রইল, আপনি টাচ করলেন, আপনি ওই বায়ুমণ্ডল থেকেই নিচ্ছেন, ওই জামা কাপড়ই আপনি পরিধান করছেন, তো সেখান থেকেও কিন্তু লং টার্মে ধীরে 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 এইটা প্রভাব পড়ে। যেমন হচ্ছে যে যারা একসঙ্গে একই হাউস হোল্ডে একই পরিবেশে অনেকক্ষণ থাকেন, তো তাদের ক্ষেত্রে এটা করে। প্যাসিভ স্মোকিং এই যে দুটো রকম ভেদ, আরও ক্ষতিকারক কেন? আমি কিছুক্ষণ আগেই বললাম, যিনি সিগারেট খাচ্ছেন তার ফিল্টার আছে, কিছুটা কেমিক্যাল প্রিভেন্ট করা হলো। প্যাসিভ স্মোকিংয়ে একটা অ্যাক্টিভ স্মোকার যিনি ধূমপান করছেন, তিনি যে এক্সহেলটা করলেন, সেটা করার পরে তার কি ফিল্টার আছে? কিছুই নেই। তার ফিল্টার তার নিজের ইমিউনিটি পাওয়ার, তার নিজের সেফটি ব্যারিয়ার, তার নিজের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের তার গঠনগত বৈশিষ্ট্য। তো এই প্যাসিভ স্মোকিং থেকে না শিশু, না যুবক যুবতীরা, না বয়স্করা কেউই রেহাই পান না। এবং এখান থেকে অ্যাক্টিভ স্মোকারদের এবং কিছু মানুষ আপনি দেখবেন যে এত দূরে একটি ব্যক্তি স্মোক করছে, অন্য কেউ তার গন্ধটা পাচ্ছেই না, কিন্তু আপনারই পাশে বসে থাকা ব্যক্তি বলছেন না কেউ এত ডিস্টেন্স করছে। সো বেসিক্যালি দে আর ভেরি মাচ অ্যাপ্রিহেন্সিভ, তারা সহ্যই করতে পারেন না। তো বাধ্যতাবশত তাদেরকে যদি ঘন ঘন এরকম পরিবেশে করা হয়, তো এটা ইনডোর এয়ার পলিউশনের অন্যতম একটি কারণ। একটি ঘরে যদি বয়স্করা যদি ধূমপান করেন, তারা জানেন বা অজ্ঞাতেই হতে পারে, সেই ঘরেই হয়তো বাচ্চা পড়াশুনো করছে, তাদের বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বাররা থাকেন, তো এটাতে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ক্ষতিকারক কেমিক্যালসগুলো আপনার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, রেসপিরেশনের মাধ্যমে আপনার বিভিন্ন বডি পার্টসে, স্পেশালি লাংসে তো প্রবেশ করছেই। এবং এই প্যাসিভ স্মোকিংয়ের ক্ষতিকারক প্রভাবের ফল আমরা এখন বুঝতে পারছি। কিছুক্ষণ আগে আপনি প্রশ্ন করেছিলেন যে বাচ্চাদের শ্বাসকষ্ট, তো এটাতে মেন যে দুটো ফ্যাক্টর কন্ট্রিবিউটারি, সেটা হচ্ছে অবশ্যই যারা ঘরে অ্যাক্টিভ স্মোকারদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকেন, এবং 2 নম্বর এই বাচ্চাদেরকে শ্বাসকষ্টের হওয়ার মেন কন্ট্রিবিউটিং বা একটা রেসপন্সিবল ফ্যাক্টর হচ্ছে দূষিত বায়ুমণ্ডল। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। আমাদের অঙ্গীকার যেটা ছিল যে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কোনো ভালো পরিবেশ রেখে যাচ্ছি না, তো এটা হাই টাইম
to take some strict actions. তো প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিংয়ের মতন ক্ষতিকারক, কোনো কোনো ক্ষেত্রে সেটা আরও বেশি ক্ষতি করতে পারে, রেহাই কেউই পায় না। দিল্লির আমাদের দেশে দিল্লি হচ্ছে এমন একটা শহর যেখানে পরিবেশ দূষণ খুব বেশি ওভারঅল, এবং পৃথিবীর মধ্যে হয়তো কোনো একটা স্থান অধিকার করছে 1 থেকে 10-এর মধ্যে। হ্যাঁ, তো পরিবেশ দূষণ আমাদের মানে চেস্টের রোগের কারণ হতে পারে। আপনি অবশ্যই বললেন একটা টপিক এই মাত্র ধূমপান নিয়ে, বাট আমি এটা একটু বিস্তারিত বিষয়ে জানতে চাইছি। অবশ্যই আলটিমেটলি ঘুরে ফিরে যেটা দেখা যায় যে আপনি আপনার শরীরের ভেতরে লাংস আছে, সেটার কন্ডিশনের ব্যাপারে ততক্ষণ আপনি কনফিডেন্ট আছেন যতক্ষণ আপনার কোনো সিমটম হচ্ছে না। এবং হঠাৎ করে আপনি নন স্মোকার যদি থাকেন, আপনি ধূমপান যদি না করেন, আপনি জানেন আমি এমন কিছু করি না যেটাতে আমার লাংসে ক্ষতি হয়, কিন্তু তারপরেও যদি কখনো আপনার শ্বাসকষ্টজনিত ঘন ঘন অ্যালার্জি, ঘন ঘন কাশি, এরকম সমস্যা যখন আপনি অনুভব করেন তখন আপনার চিন্তা হতে পারে। তো দিল্লির প্রসঙ্গটা যখন তুললেন, তো সেটা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি পরিবেশ দূষণের সাথে জড়িত হতে পারে। তো একটা ছোট্ট তথ্য, কোনো আইডিয়া অ্যাবাউট ডিফরেস্টেশন নেই, তো ছোট কিছু তথ্য শেয়ার করতে পারি, কারণ এগুলো আমাদেরকে জানতে হয়। তো শুধুমাত্র 2023 সালে ভারতবর্ষে কত ডিফরেস্টেশন হয়েছে? অ্যাপ্রক্সিমেটলি 6.5 লক্ষ হেক্টর। অবাক হওয়ার কিছু নেই। বিশ্বের পরিসংখ্যান যদি দেওয়া যায়, মোটামুটি ডাটা যা বলছে, যা ডিফরেস্টেশন হয়েছে সেটা ইজিপ্ট শহরের নাম, দেশটার নাম শুনেছেন? তার সমান। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফল, এর ফল আমরা সবাই জানি, আমাদের শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেমের কাজ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। এটা আপনাদের থিঙ্কিং আমরা সবাই বুঝি। হোয়াট নেক্সট? শুধু কি এটা? কেন এটা? এটা বুঝতে হবে। আপনি পরিবেশ থেকে বাতাস মানে পিওর অক্সিজেন এক্সপেক্ট করছেন এবং অক্সিজেন নিচ্ছেন, একদম সেটা ভেতরে গেল, ইন্সপিরেশন বলা হয়। এক্সপিরেশন মানে হচ্ছে আমাদের শরীরের ভেতরে তৈরি হওয়া দূষিত বাতাস, মানে হচ্ছে তার একটা মেন উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটাকে এক্সহেলেশন মানে প্রশ্বাসের সাথে আপনি বের করে দিচ্ছেন। তো এর ভেতরে কাজটা কি? আপনার শরীরে বিভিন্ন রকম অর্গ্যানস আছে, বিভিন্ন রকম টিস্যু আছে, বিভিন্ন রকম সেল আছে, যেগুলোকে কলা কোষ বলা হয়। তো সেগুলোর কর্মক্ষমতার এটা অত্যন্ত জরুরি উপাদান হচ্ছে অক্সিজেন। একদম। কীভাবে পৌঁছয়? শ্বসনতন্ত্রের মাধ্যমে যে অক্সিজেনটি আপনি নিলেন, মানে যেটা অক্সিজেন রিচ এয়ার, সেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম একটি জিনিসের নাম অ্যালভিওলাই, রেসপিরেটরি ইউনিট। ওই অবধি এই 23টা জেনারেশন মাধ্যমে পৌঁছে গেল। ওই অ্যালভিওলাইয়ের ঠিক পাশেই থাকছে ক্যাপিলারি, এটি একটি ব্লাড ভেসেলসের টাইপ। ওইখানে অ্যাকচুয়ালি এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। তো গোটা শরীরে যেখানে যেখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে আমাদের শরীরে কাজকর্মের জন্য, সেই কার্বন ডাইঅক্সাইডটা ওইখান থেকে আবার এই অ্যালভিওলাইতে প্রবেশ করে এবং তার এক্সচেঞ্জে এই অ্যালভিওলাই থেকে ওই অক্সিজেনটা ওই ক্যাপিলারির মাধ্যমে হার্টে প্রবেশ করে বিভিন্ন ধমনী এবং শিরার মাধ্যমে এটা গোটা শরীরের বিভিন্ন কোষ, কলা, টিস্যু, সেলসে গিয়ে ওখানে এনার্জি যোগাচ্ছে এবং এই কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে আসছে। তো আপনার এই কাজকর্মের জন্য আপনি অক্সিজেন কীভাবে পাচ্ছেন, আর আপনি যে অক্সিজেনটা চাচ্ছেন সেটা কে রোল প্লে করছে? অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্ট, একদম উদ্ভিদ, ট্রি। তো ডিফরেস্টেশনের এই তথ্যের সাথে আরও যেটা ইন্টারেস্টিং জানা উচিত, পপুলেশন ওয়াইজ বৃক্ষ বা ট্রির রেশিও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাটা, বর্তমান পৃথিবীর পপুলেশনের রেসপেক্টে প্রত্যেকটি মানুষের জন্য পড়ে রয়েছে 422টি গাছ। দেশভিত্তিক আলোচনায় একটু যদি আসা যায়, হাইয়েস্ট নাও কারেন্টলি ক্যানাডা। ক্যান ইউ ইমাজিন পার পার্সন ওদের কতগুলি গাছ আছে? 10,200 এক একজনের অনুসারে। ওয়ার্ল্ডের অ্যাভারেজ কত? 422, ওদের 10,200। আমাদের পরিবেশ ডেভেলপড কান্ট্রি বলতেই আমাদের প্রথমেই মাথায় আমেরিকার নাম আসে। ইউএসএ রেশিও 700, কম কানাডার থেকে, বাট বেটার দেন দ্য অ্যাভারেজ ওয়ার্ল্ড। চায়না 130। ভারতে প্রশ্নটা যেন অপেক্ষা করছিলাম। খুবই খারাপ তথ্য, কারেন্টলি অনলি 28। আমরা পৃথিবীর অন্য জনসংখ্যার জন্য প্রত্যেক মানুষের পিছু যে গাছের অনুপাত
420 জায়গায় বর্তমানে আমাদের আছে 28। প্লিজ সবাই গাছ লাগাও। তো এই যে বৃক্ষের এই যে তথ্যটা দেওয়ার এই একটাই কারণ, গাছের খুব প্রধান ভয়ঙ্কর তথ্য দিলেন আপনি। তথ্য তো ভয়ঙ্করই হয়, তথ্য ভয়ঙ্করই হয়। তো যদি জানার ইচ্ছা থাকে আর যদি জেনে আপনি আপনার মনোভাবটাকে সেইভাবে যদি চেঞ্জ করেন, আমার বুঝবাম দাঁড়াচ্ছে মানে অ্যাটলিস্ট আমরা আমাদের একটা ছোটখাটো এনজিও আছে যেখানে আমরা সবাইকে সাজেস্ট করি গাছ লাগানো এবং আমরা প্রোভাইড করি। এবং এখন তো অনেক পাবলিক অ্যাওয়ারনেস বেড়ে গেছে, মানে সাধুবাদ জানাই এটা। আমরা বলবো যে আমাদের পডকাস্ট থ্রু যারা দেখছেন, আমি স্যার দুজনেই রিকোয়েস্ট করছি গাছ লাগান প্লিজ। রিসেন্টলি বিশ্ব পরিবেশ দিবস গেল, বেশ কিছু অনুষ্ঠানও হলো, কিন্তু কোনো কিছুই এনাফ নয় না। আমরা আমাদের টার্গেট লেভেল থেকে অনেক নিচে। অ্যাটলিস্ট বর্ষা আসছে, বাড়িতে জায়গা থাকলে কোনোভাবে প্লিজ গাছ লাগান, একটা হলেও লাগান। আর এবার এই গাছ বা বৃক্ষরা অক্সিজেন আমাদেরকে প্রদান করে, আমরা যে কার্বন ডাইঅক্সাইড এমিট করছি এবং আরও অন্যান্য ইন্ডাস্ট্রি এবং সমস্ত কারণের জন্য যে কার্বন ডাইঅক্সাইড হয়, ওরা এই কার্বন ডাইঅক্সাইড কনজামশনে মেন কারিগর। সো প্রথমত ডিফরেস্টেশনের ডাটা যেমন ভয়ানক, মানুষ প্রতি গাছের অনুপাতটাও আমি আমাদের দেশের রেসপেক্টে যদি বলি খুবই ভয়ানক। তো আলটিমেটলি এই পরিবেশ দূষণ, শিল্পায়ন, নগরায়ন, গাছের পরিমাণ হ্রাস মানে ডিফরেস্টেশন, সব কিছু মিলে ইম্প্যাক্টটি কী হয়? আপনার বায়ুমণ্ডলে গ্রিন হাউস ইফেক্টটি খারাপ হয় এবং আপনি পৃথিবীর বাসিন্দা হয়ে আপনার শরীরে যতটা বিশুদ্ধ অক্সিজেন আপনার অধিকার, তার থেকে আমরা অনেকটা বঞ্চিত হই। খুব ভালোভাবে ভাবতে গেলে দায়ীকে আমরাই। সো এখানে আপনাকে এই দিকটা তো হচ্ছে যেটা আপনার মডিফায়েবল, এটাকে বলা হয় মডিফায়েবল। আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে আমরা এই পরিবেশটাকে আমাদের নিজেদের এবং আমাদের অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালোভাবে আমরা করতে পারি। তো সমস্ত রকম এই যে দূষণ, আলটিমেটলি এর প্রভাবটা কি? দূষিত পদার্থ যে কোনো উপায়ে আমাদের শরীরে প্রবেশ। ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার আমাদের যদি ফুসফুস বা আজকের আলোচ্য বিষয় যদি শ্বাসকষ্ট বা হাঁপানি লাংসের মধ্যে রেস্ট্রিক্ট রাখি, তাহলে হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস। এখানে সিলিয়া থাকে, ভেতরে লোম যেরকম বা সেরকম টাইপের। এর গঠনগত এবং এর ভালো কন্ডিশন আপনাকে অনেক রোগের থেকে প্রোটেক্ট করতে পারে। এটা হিউমিডিফাই করে। আপনি যে ধরেই নিন এরকম কম বিশুদ্ধ, আমি দূষিত শব্দটা বলছি না, কম পিওর, লেস পিওর এয়ার আপনি যেটা নিচ্ছেন, তো সেটাকেও এটা ছাঁকনি হিসেবে কাজ করে এবং আলটিমেটলি এটা শরীরের বিভিন্ন পার্টসে যখন যায়, আপনার অন্যান্য জায়গায় কোনো ডিফেক্ট থাকলে হবে। আলটিমেটলি স্মোকিং ইন এনি ফর্ম, বিড়ি, সিগারেট বা অন্য কোনো তামাক জাতীয় দ্রব্য, পরিবেশ দূষণ, দূষিত বা কম বিশুদ্ধ বাতাস, ধোঁয়া, তো এগুলো সব আলটিমেটলি আপনার শ্বাসনালী, যেটা সব থেকে বড় ট্র্যাকিয়া এবং তার দূরবর্তী, তার থেকে ছোট ডায়ামিটারের এবং আলটিমেটলি ডিস্টাল পার্টে দূরবর্তী এলাকায় লাংসের একদম ধারে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে থাকা অ্যালভিওলাইগুলোকে যখন ড্যামেজ করে, তখন আপনার প্রবলেমের সূচনা হয়। আমি বললাম অ্যালভিওলাই দুটো লাংস মিলিয়ে থেকে 60 থেকে 80 কোটি। তো পরের প্রশ্নটা বা এরকম চিন্তাভাবনা থাকতে পারে যে কত পরিমাণে এই অ্যালভিওলাই এরকম নক্সিয়া স্টিমুলি বা ক্ষতিকারক কেমিক্যাল বা ক্ষতিকারক পদার্থ দ্বারা নষ্ট হলে আমাদের কষ্ট হবে। তো মেন প্রবলেম সিমটম দেখা যাবে, এটার সেভাবে কোনো তথ্য নেই। যেটা মেন হয় সেটা হচ্ছে যে এটাও মানুষে প্রকার হয়, এটার ব্যাপারে কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। তো এটুকুনি নিশ্চিত, অল্প পরিমাণে অ্যালভিওলাই নষ্ট হলেই যে আপনার সিমটম হবে তা নয়। আর এটাও ঠিক, যখন আপনার সিমটম শুরু হয়ে যায় তার মানে হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের আপনার শ্বসনতন্ত্রের একক, রেসপিরেটরি ইউনিট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই নক্সিয়া স্টিমুলি এগুলো ক্রমাগত শরীরে প্রবেশ করার ফলে আপনার অ্যালভিওলার ড্যামেজ হয় এবং এই অ্যালভিওলারটাকে যদি খুব সংক্ষেপে আমরা যদি বলি, বেশি সময় না নিয়ে, একটা বেলুনের মতো ভাবতে পারেন। একটি বেলুন আপনি নতুন যখন ব্যবহার করছেন, আপনি ওটাকে ব্লো ইন করলেন, এখন তো বেলুন ফোনানোর যন্ত্রও চলে এসছে,
তো আপনি যখন বেলুনটি একদম নতুন এবং ভালো কোয়ালিটি ফোলাচ্ছেন, ফুলে গেল, হঠাৎ করে যদি আপনি ওপেনিংটা যদি রিলিজ করে দেন, রিল্যাক্স করে দেন, ডিফ্লেট হয়ে যাবে। এটা অ্যালভিওলাই। ঠিক এইভাবে ভাবুন। এবার এই বেগুনটাকেই যদি অনেক দিন ধরে আপনি ক্ষতি করেন, হাতে দিয়ে মুড়ে দেন, একটু অন্য কোনো গরম শীতল কোনো পরিবেশের সংস্পর্শে বারবার আপনি আনইভেন অসমতল সারফেসে যদি ঘষে এর যে স্ট্রাকচারটাকে ক্ষতি করেন, তাহলে এটা অত ভালোভাবে ডিফ্লেট হবে না, মানে সরি ইনফ্লেট হবে না, গ্লো করলে অত ভালোভাবে ফুলে প্রসারিত হবে না। এবং প্রসারিত হওয়ার পর যেটা মেন সমস্যা হয়, এটাকে ওপেনিংটাকে রিলিজ করলে এটা হেলদি বেলুনের মতো অত তাড়াতাড়ি ডিফ্লেট করবে না। ডিফ্লেট না করার জন্য কিছুটা এয়ার এতে রয়ে যাবে। এইটা হচ্ছে এই অ্যালভিওলাই ক্ষতি হলে তার পরিণতির একটা খুব সিম্পল এক্সাম্পল। এইটা যে কন্ডিশনে হয় সেটাকে বলা হয় সংক্ষেপে সিওপিডি, ফুল ফর্ম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে দীর্ঘস্থায়ী অবরুদ্ধকর শ্বাসকষ্টজনিত সমস্যা, সিওপিডি। মেন ফ্যাক্টর হচ্ছে নক্সিয়াস স্টিমুলি দিয়ে আপনার শ্বসনতন্ত্রের ইউনিট মানে অ্যালভিওলাইয়ের ড্যামেজ, সেটা পরবর্তীকালে সিমটম হিসেবে শ্বাসকষ্ট, দীর্ঘদিন ধরে কাশি, আপনার কার্যক্ষমতা কমে যাওয়া, এইগুলো। যখন আপনি স্মোক করেন, যখন আপনি কম বিশুদ্ধ বাতাস আপনি ইনহেল করছেন, এটা ওই মুহূর্তে খুব কুইকলি আপনাকে সিমটোম্যাটিক করবে না। যে জন্য ধূমপান যারা যে পিরিয়ডে লাইফের ধূমপান করছেন, তাদের ওই সময়ে হয়তো শ্বাসকষ্ট অতটা শুরু হয় না, সেই জন্য তারা ইনহেল, তারা স্মোকিং করেই যান। আর যখন তাদের অ্যাওয়ারনেস হয় তখন সিমটোম্যাটিক। এবং এই অ্যালভিওলাই এই নক্সিয়াস স্টিমুলি দিয়ে যে ইনজুরি হয়, একটি কথা জেনে রাখুন, এটাকে বলা হয় ইরিভার্সিবল ইনজুরি। মানে এটার যে ড্যামেজ হয়ে গেছে দ্যাট ইজ পার্মানেন্ট। আমাদের বর্তমান বিশ্বে এখন এমন কোনো মেডিসিন নেই যেটা দিয়ে আপনার এই অ্যালভিওলাই বা এই বেলুন জাতীয় জিনিস আপনার নষ্ট হয়ে গেলে ওটাকে আমরা ঠিক করা যায়, পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনবো। হ্যাঁ, তবে তাও স্মোকিং কুইটের অনেক অ্যাডভান্টেজ আছে, যেটা আমরা সময় বিশেষে কত দিন ধরে, কত সময় ধরে স্মোকিং কুইট করলে আমাদের বেনিফিট হবে, আমরা ক্রমশ আলোচনায় সেটা বলবো কুইট স্মোকিংয়ের ব্যাপারে। আমাদের বিগত বছর 2 বছর যদি আগে যাই, আমরা মানে পিছনে যাই, তো সেই ক্ষেত্রে কোভিড একটা বড় এফেক্ট ছিল। কোভিডে ভ্যাকসিন নেওয়া হয়েছিল, আমরা রিকভারি করেছিলাম অনেকে। এর প্রভাবে আমাদের চেস্টের কোনো ক্ষতি হতে পারে, মানে কোভিড রিগার্ডিং বা কোভিডের যে রোগটা ছিল সেখানে আমাদের মানে বুকে বা চেস্টে বা মানে হাঁপানি যদি ওভারঅল বলা হয় রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, তো সেখানে এফেক্ট। তো কোভিড-19 এই রোগটা একটা তো হচ্ছে যে কোভিড-19 মহামারীর প্রভাবে আমাদের পপুলেশনের মধ্যে হেলথ অ্যাওয়ারনেসের ট্রিমেন্ডাস উন্নতি হয়েছে। আচ্ছা, তো মানুষজন সজাগ হচ্ছেন, সচেতন হচ্ছেন, যদিও সেটা টার্গেট লেভেলের নয়। আমরা আশা রাখবো, আমাদের চেষ্টা থাকবে আরও মানুষকে সজাগ করা, আরও সচেতন করে তোলা তাদের স্বাস্থ্যের ব্যাপারে, শুধু ফুসফুস নয়। তো কোভিড-19 অবভিয়াসলি আপনারা সবারই ধারণা থাকছে ফুসফুসটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি এটাকে ফুসফুসের মধ্যে বলবো না, ফুসফুস ছাড়াও এটা আপনার গোটা সামগ্রিক স্বাস্থ্যের ভাইটালস কিছু খুব ইম্পর্ট্যান্ট কিছু অঙ্গ, যেমন হার্ট, কার্ডিয়াক প্রবলেম, এন্ডোক্রিনাল, ওভারঅল আপনার বডি নিউট্রিশন স্ট্যাটাস, ফিটনেস, এক্সারসাইজ টলারেন্স, এসব বিষয়কেও বলে রাখবো। কোভিডের ইম্প্যাক্ট এত অল্প সময় বোঝানো খুব কষ্টকর ব্যাপার, তাও খুব সংক্ষেপে বলতে গেলে এটাকে 3টি ভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে যে সংখ্যক মানুষের লাংসগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত ছিল, যারা কোভিডের আগে ফুসফুসের রোগ এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগতেন, তারা যদি আনফর্চুনেটলি কোভিড রোগে রোগাক্রান্ত হয়ে থাকেন, তাহলে তাদের শরীরে ভাইরাল লোড কম থাকলেও ক্ষতির পরিমাণটা কিন্তু বেশি হতে পারে। কারণ তাদের হেলদি লাংয়ের পার্সেন্টেজটা খুব কম। হেলদি লাংয়ের ওই কম পার্সেন্টেজের ওপরে তারা তাদের জীবন কাটাচ্ছিলেন, অ্যাক্টিভিটি করে চলছিলেন। সেটাও যদি কোভিড দ্বারা কম্প্রোমাইজড হয়, তাহলে তাদের সিমটোম্যাটিক ম্যানিফেস্টেশনটা আলাদা। নাম্বার 2 হচ্ছে যে মোরাললেস হেলদি, যিনি মনে করছেন যার কোনো রোগ নেই, তো তাদের ক্ষেত্রে তো এটা পুরোপুরিভাবে ডিপেন্ড করতো তাদের কোমরবিডিটির ওপরে।
তারা যদি হাইপারটেনশন, ডায়াবেটিস বা অন্য কোনো রোগে রোগাক্রান্ত হয়ে থাকেন কোভিডের আগে, তো তাদের ক্ষেত্রে ভাইরাল লোড বেশি থাকলেও তারা হয়তো কনজারভেটিভ ম্যানেজমেন্টে বা স্পেসিফিক কোনো ম্যানেজমেন্ট যেমন অক্সিজেন বা অন্য কোনো চিকিৎসা ছাড়া তারা টেক ওভার করে নিয়েছেন। থার্ড হচ্ছেন যে সংখ্যক মানুষের লাংস ক্ষতিগ্রস্ত তারা অ্যাওয়ার ছিলেন না, তারা লাংস ক্ষতিগ্রস্তের কোনো ট্রিটমেন্ট নিচ্ছিলেন না, অথচ তারপরে কোভিড হলো। আমরা কোভিডের পেশেন্টস ফেস করতে গিয়ে দেখতাম যে ইনার এই চেঞ্জেসগুলো টিপিক্যাল কোভিডের নয়। যখন বাড়ির লোককে বা পেশেন্টকে জিজ্ঞেস করতাম আপনার আগে কোনো জ্বর কাশি হতো, প্রথম দিকে তারা নাও বলতে চাইতো, বাড়ির লোক বলতো হ্যাঁ ডাক্তার 1-1.5 বছর ধরে কাশি হচ্ছে। এটাতে সব থেকে বেশি হিডেন থাকতো টিউবারকিউলোসিস এবং ইনফেক্টিভ কজগুলো, সে অল্প কাশি ইগনোর করতো। ফলে একটা হচ্ছে যে রোগগ্রস্ত মানুষের দুটো রকম ভেদ ছিল, একটা হচ্ছে যারা ট্রিটমেন্ট নিচ্ছে আর একটা হচ্ছে যারা ট্রিটমেন্ট নিচ্ছে না। তো এই ইম্প্যাক্টে দেখতে গেলে কোভিডের লাংসের ছাড়া অন্যান্য সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড ভ্যাকসিনের উপকারিতা নিয়ে বলার কিছু নেই। আজও আমরা যে সংখ্যক পপুলেশনকে ভ্যাকসিনেটেড করতে পেরেছি এবং তাদের সামগ্রিক ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করা গেছে, তাতে তারা অত্যন্ত ভালোভাবে তাদের পরবর্তী লাইফ লিড করছেন। কোভিড হয়তো একটি মানুষের একবার হয়েছে, দুবারও হয়েছে, তো তারা ভ্যাকসিনটার উপকারিতা তাদের মধ্যে খুব ভালোভাবে দেখা গেছে এবং অন্যান্য রোগের ব্যাপারে তাদের অ্যাওয়ারনেস বেড়েছে। লাঙে কিছু পার্মানেন্ট ড্যামেজ অবশ্যই কোভিডের জন্য হয়েছে, কিন্তু সেখানে সিরিয়াল এবং সিকোয়েন্সিয়াল ইন্টারভেলে আমরা তাদের ভালোভাবে ফলো আপ করে আমরা সঠিকভাবে তাদেরকে পুরনো অবস্থাতে না হলেও তাদের কার্যক্ষমতা মোটামুটি তাদের জীবন ধারণের মতো করে আমরা তাদেরকে ভালো রাখতে পেরেছি। ফলে লং টার্ম ইম্প্যাক্ট হয়েছে মর্টালিটি ছাড়া, মৃত্যু ছাড়া সেই সংখ্যক পার্সেন্টেজ পেশেন্ট সংখ্যায় থাকেন। এ প্রসঙ্গে বলে রাখা, প্রসঙ্গটা যখন উঠল, এই জিনিসটা কিন্তু কোভিড-19 ভাইরাস যেভাবে আমাদের মধ্যে আলোচ্য বিষয়বস্তু হয়েছে, এটা কিন্তু কোভিড-19 আগে অন্যান্য ভাইরাসজনিত ফুসফুসে রোগের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। অ্যাওয়ারনেসটা অতটা নেই। উল্লেখযোগ্য হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকও হয়েছিল আজ থেকে 100 বছর আগে, 1920-21। তো ওটা ওই সময় তখন হয়েছিল, তখনও মাস্ক ছিল। তখন আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে ছবি দেখে থাকবেন, কিছু কিছু ডেভেলপড কান্ট্রিতে এক একটি মানুষ এক এক রকম আবরণ, তাদের এক এক রকম কভারেজ নিয়ে তারা রাস্তাঘাটে ঘুরতো। ওয়ার্ল্ড পপুলেশন তখন কম ছিল। তো এক্ষেত্রে এবারের রকম ভেদটা অন্যরকম, ভীতি একটা অন্যতম কারণ ভ্যাকসিন না নেওয়ার। তো সব মিলিয়ে পাবলিক অ্যাওয়ারনেস বেড়েছে এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং ইনফেক্টিভ অর্গানিজম যেগুলো আপনার লাংস এবং অন্যান্য অর্গ্যানসকে ক্ষতি করে, আপনি এগুলোকে পৃথিবী থেকে দূর করতে পারবেন না। জুতা আবিষ্কারের মতো আপনাকে নিজেকে, আপনার হেলথ কন্ডিশনটাকে ইমপ্রুভ রাখতে হবে। এই সমস্ত সংক্রামক রোগের সাথে ব্যাটেল করার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। মানে বেসিক্যালি আপনি যে পরিবেশের কথাগুলো বললেন, যে পরিবেশে মানে এখন যেভাবে মানে দূষণ হচ্ছে বায়ু, সেই ক্ষেত্রে মাস্ক একটা বড় সাপোর্ট আমার মনে হয়। আপনি যেভাবে বললেন যে নিজেকে সাবধান রাখতে হবে, তো মাস্ক কোভিড ছাড়াও আমরা মাস্ক কেন ব্যবহার করবো? মানে আমি যদি খুব পরিষ্কার বা সরাসরি প্রশ্ন করি, প্রশ্নটা সেটা যে আমরা তো মাস্কের ব্যাপারে, মাস্ক ব্যবহার করার প্রচলন, মাস্কের রকমভেদ, মাস্ক ব্যবহার করার রীতিনীতির ব্যাপারে মানুষ, এই প্রজন্মের মানুষ, আমাদের জেনারেশনে এই সময়কার মানুষ কোভিড-19 জন্য বুঝলো। তার আগে তারা অন্য কেউ মাস্ক পরে থাকলে হয়তো তারা সেটাকে ব্যঙ্গাত্মক রূপে একদম একদম রাইট। এখানে এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ছোট্ট করে একটু স্ট্যাটিস্টিক্যাল তথ্য একটু রাখতে হবে। আপনার তথ্যগুলো ভয়ঙ্কর হয়। আপনি বিভিন্ন রকম মেজারমেন্টের ব্যাপারে জানেন। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, বিভিন্ন রকম সাইজ থাকে, মিটার, ন্যানোমিটার, মাইক্রন। তো আমরা খালি চোখে 40 মাইক্রনের বেশি সাইজের জিনিস দেখতে পাই। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে বাতাসে এবং আমাদের পরিবেশে দূষিত পদার্থ, বিভিন্ন রকম অর্গানিজম আছে, তাদের প্রত্যেকের কিন্তু এক একটা মাইক্রোস্কোপিক্যাল অ্যানালিসিস করে তাদের সাইজ কিন্তু ডিটারমাইন করে নেওয়া হয়েছে। এবং পরিবেশ দূষণের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খুব ইউজ করে থাকি, AQI, আচ্ছা, PM। AQI মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, আমি একটু পরে বলবো। PM মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, এগুলো সব সাইজের ব্যাপার। তো এই মাইক্রনের হিসেবে যদি বলা যেতে পারে, দুরকম পার্টিকলস হয়।
সেটা ইনফেক্টিভ হতে পারে, নন ইনফেক্টিভ হতে পারে। ফাইন পার্টিকেলস সাইজ 2 থেকে 5 মাইক্রন। আচ্ছা, এক্সট্রা ফাইন, যখন শব্দ এক্সট্রা অ্যাড হয়েছে তার মানে কিছু তো স্পেশাল থাকবে, একদম সঠিক, সেটা 2 থেকে কম। কারণ সাইজ যত ছোট হবে সেটা তত বেশি ক্ষতিকর। একদম। তাহলে ফাইন পার্টিকেলস হচ্ছে 2 থেকে 5। এই পার্টিকেলসগুলো, দূষিত পার্টিকেলসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আপনার শ্বসনতন্ত্রের মাধ্যমে, মেনলি দুটো নস্ট্রিলসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে, এবং এগুলো প্রবেশ করার পর অত সহজে এক্সহেলেশন প্রক্রিয়ায়, নিঃশ্বাস ছাড়ার প্রক্রিয়ায় নাও বেরিয়ে আসতে পারে, গঠনগত কারণের জন্য আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের। আচ্ছা, এক্সট্রা ফাইন 2 মাইক্রনের কম সাইজ, ক্ষতিকারক বেশি। কেন? কারণ এই পার্টিকেলসগুলো তাদের সাইজগত বৈশিষ্ট্যের জন্য এগুলো যেমন আপনার শ্বসনতন্ত্রের মাধ্যমে ডিস্টাল এয়ারওয়েজ অবধি, আপনার লাংসের একদম পেরিফেরি অবধি এবং আরও শরীরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জায়গাতে পৌঁছে যেতে পারবে, তেমনি এরা বেরিয়েও আসতে পারবে একদম। আচ্ছা, এক্সট্রা ফাইন। তাহলে ভেতরে থাকাটাও কিন্তু ক্ষতি, আর এই যে ইন অ্যান্ড আউট দুটোই করা যায়, এটাও কিন্তু ক্ষতিকর। কেন সেটা এখন বুঝবেন। একটা মানুষ কোনো রকম কোনো রোগের জন্য কাশি হতে পারে, খুব কমন ফিচার, খুব কমন সিমটম। ধরে নেওয়া যাক মানুষটি কোনো ইনফেক্টিভ ডিজিজে ভুগছেন, সংক্রামক রোগে ভুগছেন, তার শরীরে কোনো একটি জীবাণু আছে। কী কী জীবাণু দিয়ে হতে পারে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ইভেন প্যারাসাইট। প্যারাসাইট কি আপনার গৃহপালিত পশু যেগুলো থাকে, আমি এটা ওইভাবে বলছি না যে গৃহপালিত পশু প্রেমীদের যেন এটা কোনোভাবে আঘাত না করে। ভারতবর্ষ বা বিশ্বের অনেক গৃহপালিত পশু থাকে এবং তারা অনেকগুলো প্যারাসাইটিক অর্গানিজমের হোস্ট। তো এই প্যারাসাইটসগুলোও কিন্তু আমাদের শ্বসনতন্ত্রে, ইভেন আমাদের পৌষ্টিকতন্ত্র, লিভারেও আপনার ক্ষতি করতে পারে। তো এই অর্গানিজমগুলোরও কিছু সাইজ থাকে। একটা ইনফেক্টিভ কারণের জন্য যদি আপনার ভেতরে ইনফেকশন হয়ে থাকে এবং আপনার যদি একটি বারবার কাশি হয়, তো একবার যখন আপনি কাশলেন, তো কাশির সাথে আপনার যেটা খালি চোখে আপনি দেখতে পারবেন না, এরকম কিছু জিনিস বেরোয়। এগুলোকে ইংরেজিতে বলা হয় ড্রপলেটস। তো এই জিনিসটা শুধু অর্গানিজমটা থাকে বা জীবাণু থাকে তা নয়, এই জীবাণুটা বিভিন্ন রকম আরও জলীয় বাষ্প এবং আমাদের শ্বসনতন্ত্রের এয়ারওয়েজে থাকা জিনিসগুলোর সাথে মিশে একটা কণা তৈরি করে। যে কণাটার জন্য আপনি যখন কাশি দিলেন, তখন এটা একটা সার্টেন ডিস্টেন্স অবধি কিন্তু বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। তারপরে যখন তার অন্যান্য উপাদানগুলো সরে যায়, রকেটের মতো যখন বাকি পার্টসগুলো তার সরে যায়, তো একটা তো কিছু জিনিস থাকে কেরিয়ার, যেটা রকেটকে আপলিফট করে। একদম ঠিক এটাও অ্যাকচুয়াল জিনিসটা, ক্ষতিকারক জিনিসটা আরও অন্যান্য জিনিসের সঙ্গে মিশে থাকে, তারা তার কেরিয়ার হিসেবে কাজ করে। তো কিছুটা যাওয়ার পর তারা তাদের ওয়েট লস করে, তখন তারা নিচে পড়ে। তো একটি কাশিতে এরকম কতগুলো ড্রপলেট বেরোতে পারে কোনো ধারণা? না 3000 চোখে দেখা যায়। এবং এই যে ড্রপলেট যেটা বেরোলো, এই ড্রপলেটের 97% ক্ষতিকারক তার সাইজ। আচ্ছা, 97% সাইজ লেস দেন 1 মাইক্রন। আমি এক্সট্রা ফাইন বলেছিলাম 2 মাইক্রনের কম। এইখান থেকে এই কনসেপ্টটা এলো। কোভিডে যদি কোনো মানুষ কাশে, প্রথমেই তো ওই সময় কোনো মানুষ কাশছে, তো এটাকে আমরা অন্যভাবে ডিল করতাম, কতটা দূরে সরে যাওয়া। তো সেফ ডিস্টেন্সের একটা কনসেপ্ট তখন এসেছিল। দেখা গেছে মোটামুটি স্পিডে কাশিতে এই যে ড্রপলেটসগুলো বললাম, এটা সব থেকে বেশি পরিমাণে ম্যাক্সিমাম 6 মিটার অবধি যায়, এবং তারপরে অনেকগুলি কণা আপনার নিচে তাদের রূপ পরিবর্তন করে থিতিয়ে পড়া যেটা বলে, তারপরে খুব অল্প সংখ্যক কণা, ম্যাক্সিমাম এটা যেতে পারে আপনার 10 ফুট। তো সেফ ডিস্টেন্সের ডেফিনেশন 6 থেকে 10-এর মধ্যে রেঞ্জ করে। 1 মাইক্রনে কম, তাহলে তার কম ডিস্টেন্সে থাকা ব্যক্তি যে কাশছে তারও মাস্ক নেই, আর যে দাঁড়িয়ে আছে তারও মাস্ক পরে নেই এখনকার ফেজে, কোভিড পরবর্তী ফেজে কি পরিমাণে। আর লেস দেন 2 হলে সেটা খুব ইজিলি যাতায়াত করতে পারবে, আর এখানে 97% হচ্ছে লেস দেন 1 মাইক্রন।
তো এটা হচ্ছে যে কোনো মানুষ যদি তার কাশির সাথে কফ বেরোয় বা আপনারা বুঝতে পারছেন জ্বর আছে, একটা ইনফেকশন আছে, কাশলে মাস্ক শুধু যে কাশছে তার নয়, যারা তাদের আশেপাশে থাকে তাদেরকেও, এবং যে কাশছে তাকে অবশ্যই, যার কাশি হচ্ছে অ্যাক্টিভ কফ, তাকে অবশ্যই সোশ্যাল পলিসি, হাইজিন পলিসি ফলো করতে হবে। আমার হয়েছে তার মানে এই নয় যে ঘৃণা বা একটা রাগবশত আমি সেটা কেশে বেড়াবো। পরিষ্কারভাবে সাইডে এসে ফাঁকা জায়গায়, কোনো মানুষ নেই, মুখটাকে অবশ্যই আবৃত করে, সেটা কোনো কাপড় দিয়ে হতে পারে, করা উচিত। এইবারের প্রশ্নটি যে এটা তো গেল ড্রপলেটসের ব্যাপার, লেস দেন 1 মাইক্রন। মাস্ক বললেন, এখানে একটা পরিষ্কার কথা প্রথমেই বলে দিই, বিভিন্ন রকম মাস্ক বাজারে তখন ব্যবহৃত হয়েছিল। আমরা আমাদের সময়ে কাজ করার জন্য প্রথমত নিজেদেরকে সুস্থ রাখা, ঠিকঠাকভাবে যত্ন নিয়ে পেশেন্টকে দেখা, অ্যাট রিস্কে আমরা সবাই ছিলাম, গোটা সমাজ খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সবাই মিলে আমরা এটা থেকে ওভারকামও করে এসেছি। তো কিছু টাইপের মাস্কের খুব তখন নাম তারা খুবই ফেমাস হয়। একটা উল্লেখযোগ্য হচ্ছে N95। তো এখানে ভাবতে হবে যে এই 95, তো এই 95-এর কী ইম্পর্টেন্স? তো খুব সিম্পল ইম্পর্টেন্স আছে। তো এই N95 মাস্ক এর নামকরণের কারণ হচ্ছে যে এই মাস্কটা আপনি যদি পরিধান করে থাকেন ঠিকঠাক পদ্ধতিতে, তো এই 95% পার্টিকেলসকে আপনার এক্সটার্নাল নস্ট্রিলস, মাউথ, যে অংশগুলো ঢাকা থাকছে সেখান দিয়ে ঢুকতে আটকাবে। কোন পার্টিকেলসগুলো? যাদের সাইজ লেস দেন 0.3। তাহলে এবার ভাবুন খুব সিম্পল ওয়েতে, একটি মানুষ যখন কাশছে তখন ম্যাক্সিমাম যে পার্টিকেলসগুলো সেগুলো সাইজ লেস দেন 1। আর আপনি যদি N95 পরে থাকেন তাহলে এটা কোন সাইজের পার্টিকেলসগুলোকে 95% প্রোটেকশন দেবে? লেস দেন 0.3। তার মানে এর থেকে বড়গুলোকে তো আটকেই দেবে। তাহলে যে পার্টিকেলসগুলো 0.3 মাইক্রনের কম সেটার বেলায় এটা প্রোটেকশন দিতে পারবে না, এটা একে ভেদ করে ঢুকতে পারে। সেই পার্টিকেলসগুলো খুব ক্ষতিকারক জীবাণু, সেগুলোকে বায়োলজিক্যাল ওয়েপন্স বা অন্য কারণের জন্য ব্যবহার করা হয়, এটা ব্যাপারে পরে আলোচনা হবে। সেই জন্যই পরবর্তীকালে কনসেপ্টও এসেছিল N97 আছে, অস্তিত্ব আছে। তো এটা এই পারপাসে। তো 0.3 মাইক্রনের 95% পার্টিকেলসকে এটি আটকাতে পারে। এবং এই সূত্রে একটি জিনিস জেনে রাখুন, কাপড়ের মাস্ক যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো, এটা পরা না পরার সমস্যা। মিথ আরেকটি আছে, বিভিন্ন মানুষ কোভিড সময় বা কোভিড পরবর্তীতে হেলথ কনসাস মানুষ যারা মর্নিং এক্সারসাইজ করেন, মর্নিং ওয়াক করেন বা ইভিনিং ওয়াক করেন, মধ্যে কথা কোনো রকম এক্সারসাইজ, তো আপনি যদি আপনার বেশি লোকের চারিপাশে যদি না থাকেন, মাস্ক পরে কোনো রকম এক্সারসাইজ, জিম, সাইক্লিং, মডারেট এক্সারসাইজ, নট অ্যাট অল গুড। আচ্ছা, এটা কখনোই নয়। তো সামগ্রিকভাবে এই আলোচনাতে একটা জিনিস, কোভিড পরবর্তী ফেজেও নির্দিষ্ট কিছু পরিবেশে মাস্ক একটু ব্যবহার করা উচিত। N95 কস্টলি, সবসময় অ্যাক্সেসিবল নাও হতে পারে। সিম্পল সার্জিক্যাল মাস্ক উপকারী কখন? আপনি কোনো কারণের জন্য দুর্ভাগ্যবশত এমন একটি জায়গাতে যাচ্ছেন যেখানে কিন্তু সংক্রামিত রোগীর সংখ্যা বেশি, খুব কমনলি হচ্ছে হসপিটাল, নার্সিংহোম, এবং যদি সেখানে সেই রকম ডিপার্টমেন্টে ভর্তি থাকা কোনো রুগীকে, আপনি সেই রকম এলাকার কোনো আউটডোরে যাচ্ছেন, মোদ্দা কথা হচ্ছে আপনাকে নিজেকে প্রোটেকশন নিতে হবে যেখানে এই রকম রোগ থেকে সংক্রামিত হওয়ার চান্স বেশি থাকে। সামগ্রিক পরিবেশে আপনার বায়ু দূষণ, যেরকম গ্যাসের ধোঁয়া বা কোনো রকম যানবাহন, এগুলো থেকে জন্য আপনারা স্বাভাবিকভাবে মাস্ক ব্যবহার করতে পারেন। আমরা তো মানে বিরক্ত হয়ে যেতাম যে ডাক্তারবাবু মাস্ক পরে থাকতে পারা যাচ্ছে না এই প্রবলেমের জন্য, কিন্তু তাদেরকে রিঅ্যাসিওরও করা হতো এবং অভ্যেস মানুষকে আরও ভালোভাবে উপযোগী করে তোলে। তো কমনলি না ব্যবহার করলেও কিছু কিছু হাই রিস্ক জোনে, হাই রিস্ক এনভায়রনমেন্টে আপনার নিজেকে সুস্থ রাখা এবং রোগের প্রতিরোধের জন্য আপনি মাস্কের ব্যবহার করতে পারেন।
বিইং আ পালমোনোলজিস্ট আমাকে বিভিন্ন রকম ইনফেকশাস ডিজিজের পেশেন্টদের সম্মুখীন হতে হয়। তো কোভিডের সময় মাস্ক ব্যবহার করাটা আমাদের কাছে খুব একটা নতুন কিছু ছিল না আগে থেকে, কারণ আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এবং এগুলো হাইলি সংক্রামক রোগ, এগুলো আপনার জীবাণু শরীরে প্রবেশ করলে আপনার ডিজিজ হওয়ার চান্স বেশি থাকে। তো এগুলোর জন্য আমাদেরকে অনেক আগে থেকেই এগুলো করতে হতো। তো এগুলোর ব্যাপারে পাবলিক অ্যাওয়ারনেস একটু থাকাটা খুব জরুরি। ফলে মাস্ক আপনার কোভিড বা ভগবান না করুক কোভিড জাতীয় অন্য কিছু ভবিষ্যতে আসুক না আসুক, বর্তমান বিশ্বে আমরা এমন সব সংক্রামিত জীবাণুর সাথে সহাবস্থান করছি, তো এগুলোর থেকে যেমন মেজর হচ্ছে টিউবারকিউলোসিস। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু এই সিম্পল রুল ফলো না হওয়ার জন্য একটি বাড়িতে যখন একটি টিউবারকুলোসিস পেশেন্ট ওষুধ খাচ্ছে রোগ নির্ধারিত হওয়ার পর, পরবর্তীকালে দেখা গেছে যে সিম্পল কিছু এয়ারবর্ন হাইজিন প্রিন্সিপাল, মানে বায়ু দ্বারা সংক্রমণের রোগের প্রতিরোধ ক্ষমতা নিয়মাবলী ফলো না করার জন্য পরবর্তীকালে সেই পেশেন্টের থেকে তার অন্যান্য পরিবারের লোকজন এফেক্ট হয়েছে। সো এগুলো প্রিভেন্টেবল। এগুলো সঠিক সচেতনতা থাকলে এবং একটু যদি পরামর্শ ঠিকঠাকভাবে দেওয়া যায়, এগুলো অনেকটাই আমরা প্রতিহত করতে পারি। মানে মাস্ক পরাটা জরুরি, মানে জরুরি মিনস যদি আমরা সেই বলতে চাই when needed. ওরা থ্যাংক ইউ স্যার এত ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমার আশা করি যে আজকের পডকাস্ট যারা শেষ পর্যন্ত আছে তারা অনেকটা বেশি অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস হতে পারলে যে পরিবেশ এখন কীভাবে চলছে, আমাদের মানে লাংসের কীভাবে ক্ষতি হচ্ছে, হাঁপানি রোগ থেকে কীভাবে মানে মুক্তি পাওয়া যায় বা মুক্তি পেতে গেলে কী করতে হবে। তো ওভারঅল থ্যাংক ইউ। এবং স্যারের সাথে নেক্সট একটা পডকাস্ট অবশ্যই হচ্ছে যেখানে আমরা ইনার ব্যাপারটা জানবো, ইভেন আরও আপনার ভয়ঙ্কর তথ্য সম্পর্কে জানবো। না এটা কখনোই ওইভাবে নয়, আমরা জাস্ট একটু শেয়ার করি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। তো ভালো লাগলো আপনার সঙ্গে আলোচনা করে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ।